ইন্টারাপ্ট হচ্ছিল। ঠিক আছে। নমস্কার সুধী দর্শকবৃন্দ, আদি সনাতনী ইউটিউব চ্যানেলের আজকের এই বিশেষ সরাসরি সম্প্রচারে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও সশ্রদ্ধ প্রণাম। আপনারা যারা আমাদের সঙ্গে আজ লাইভে যুক্ত হচ্ছেন বা হয়েছেন বা হবেন, জানাবেন যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা, এবং আপনারা আপনাদের কমেন্ট সেকশনে গিয়ে করতে পারেন, এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন চাইলে সেখানে জানাতে পারেন। সনাতন ধর্মের মূল বাণী হল আলো এবং চেতনার জাগরণ, যা মানুষকে সত্যের পথ দেখায়। কিন্তু দীর্ঘ চলার পথে সময়ের সাথে সাথে আমাদের এই সমাজ ব্যবস্থায় এসে বাসা বেঁধেছে নানা রকম অন্ধবিশ্বাস এবং গোঁড়ামি। তাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় ধর্মীয় কুসংস্কার। এই গম্ভীর ও অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন অত্যন্ত বিশিষ্ট ও সম্মানীয় দুজন ব্যক্তি। আমাদের সাথে রয়েছেন পরম শ্রদ্ধেয় আধ্যাত্মিক চিন্তাবিদ, কীর্তন গায়ক, সত্য সন্ধানী, ক্রান্তিবীর কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়, এবং আমাদের দ্বিতীয় অতিথি এমন এক মহান ব্যক্তিত্বের পরিবারের সদস্য যার নাম অবিভক্ত বাংলার ইতিহাস এবং সমাজ সংস্কারের প্রেক্ষাপটে স্বর্ণাক্ষরে লেখা আছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের সুযোগ্য নাতি। আজকের এই পর্বটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। আমরা আমাদের আলোচনা শুরু করব বর্তমান সমাজের ধর্মীয় কুসংস্কার এবং তার প্রতিকারগুলি দিয়ে। কিন্তু এখানেই শেষ নয়। শ্রদ্ধেয় অতিথিদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমরা ধাপে ধাপে ফিরে যাব ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ে। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন আকাশবাবু। আকাশবাবু, আজকের আদি সনাতনী লাইভ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা বিশেষ করে আমার একটা বলার ছিল, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের এই যে লাইভে যতজন দর্শক এসে সমবেত হয়েছেন তাদেরকে শুভ সন্ধ্যা। আমি মনে করি যে এই লাইভটা আরো বেশি তারা শেয়ার করে দেখ তাদের গ্রুপে বা তাদের বন্ধু বান্ধবের কাছে, জানুক তারা সত্যকে, সত্য জানার দিকে আরেকটু বেশি করে এগিয়ে যাওয়ার জন্য সবাইকে আগ্রহ জানান। ধন্যবাদ, আপনি আপনার বক্তব্য এগিয়ে নিয়ে শুনুন। আমরা আলোচনা করব মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল মহাশয় সম্পর্কে। বঙ্গভঙ্গ, দেশভাগের সেই উত্তাল সময় সমাজের পিছিয়ে পড়া নিপীড়িত মানুষদের অধিকার রক্ষায় তার ভূমিকা ঠিক কতটা জোরালো ছিল ইত্যাদি। কুসংস্কার মুক্ত বৈষম্য এক নতুন সমাজ গঠনে তার যে আজীবন সংগ্রাম এবং তার যে আদর্শ, সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা এখন সেই মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের নাতি মাননীয় অভিজিৎ মণ্ডল মহাশয়কে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত করব, এবং আমরা এই ধর্মীয় কুসংস্কারগুলোকে নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাব। তার মধ্যে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবেন। অভিজিৎ বাবু, আদি সনাতনী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে প্রণাম ও
সশ্রদ্ধ ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা রইল। সবাইকে আহ, শ্রোতা এবং দর্শকদের আমার প্রণাম। আমি অভিজিৎ মন্ডল, আমি দক্ষিণ চব্বিশ পরগনায় আমার বাড়ি। আমরা মূলত কাজ করি হলো ইতিহাসের একটা অংশ নিয়ে, যে ইতিহাস বাংলাকে জুড়ে দিয়েছে সর্বভারতের যে আম্বেদকরবাদী যে আন্দোলন, যে মুভমেন্ট তার সাথে, এবং সেটা আমরা পাচ্ছি পারিবারিক সূত্রে। এখানে একটা সুবিধাও আছে অসুবিধাও আছে, সেটা হলো পারিবারিক সূত্রে পাওয়ার জন্য আমাদের কাছে প্রচুর তথ্য আছে, সেই তথ্যগুলো আমরা মানুষের সামনে তুলে দিই, এবং আমরা আমাদের মূলত চেষ্টাটা থাকে হলো সমাজ থেকে মানুষ উঠে আসুক, আন্দোলনের সঙ্গে জুড়ুক, এবং সেই আন্দোলনটার ইতিহাসটা তারা যেন জানতে পারে। এতে সুবিধাটা যেরকম এই পারিবারিক সূত্রে যেমন এই পাওয়াটা একটা সুবিধা, তার মধ্যে আবার একটা অসুবিধাও আছে। তার কারণ হলো বর্তমানে আম্বেদকরের যে আন্দোলন, এই আন্দোলনটা শুরু হয়েছিল, যদি আমরা ভূগোলের প্রেক্ষাপটে দেখি তাহলে আমরা দেখবো এটা বর্তমানে 3টে দেশ জুড়ে আছে। একটি হলো ভারতবর্ষ, একটি হলো বর্তমান বাংলাদেশ, তখনকার দিনের পূর্ব পাকিস্তান, এবং তার আগে পাকিস্তান অথবা তখনকার দিনের পশ্চিম পাকিস্তান। কিন্তু আন্দোলন যখন শুরু হয়েছিল তখন এই 3টে দেশ ছিল না, একটি দেশই ছিল, সেটা হলো আমরা এখন যেটাকে বলি অবিভক্ত ভারত। তো অবিভক্ত ভারতের এই দুই প্রান্ত থেকে, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ থেকে, এই আন্দোলনের একটা বিশাল বড় ঢেউ এসছে। আন্দোলন সব জায়গা থেকে হচ্ছে, সব জায়গার মানুষ জুড়ে ছিলেন, বাবা সাহেবের পাশে ছিলেন, কিন্তু সে বড় ঢেউটা উঠেছিল মহারাষ্ট্রে। এবং তারপরে সব থেকে বড় যে রাজনৈতিক ঢেউটা উঠেছিল, রাজনৈতিক ঢেউটা উঠেছিল অবিভক্ত বাংলাদেশ বা বাংলা থেকে। তো এই সূত্রে আমরা সব থেকে ভালো যে জিনিসটা জানি, বাবা সাহেব সবসময় বলেছেন রেশনালিজমের কথা, বাবা সাহেব সবসময় বলে যুক্তিবাদের কথা। বাবা সাহেব, আমরা যদি সংবিধানটা দেখি, সংবিধানের শুরুতেই বাবা সাহেব বলে দিচ্ছেন ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি আর লিবার্টি। ইকুয়ালিটি অর্থাৎ সমান ব্যবহার, রাষ্ট্রের চোখে সব নাগরিক সমান হবে, নাগরিক হবে, সবাই সিটিজেন হবে, প্রজা কেউ হবে না। ফ্র্যাটার্নিটি, এই নাগরিকদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ থাকে এবং নাগরিকরা যেন স্বাধীনতা পায়, লিবার্টি, লিবার্টি অফ থট, লিবার্টি অফ ডিডস, এইগুলো যেন থাকে। এই যে চিন্তার যে লিবার্টি অফ থটস, এই লিবার্টি অফ থটস এর চিন্তাতে যদি আমরা যাই, তাহলে আমরা একটা খুব যুক্তিবাদের পক্ষে, বিজ্ঞানের পক্ষে, এবং যাই শুনবো সেটা মেনে নেওয়া না, সেটাকে যুক্তি দিয়ে যদি সেটাকে মেলানো যায়, তবেই। গৌতম বুদ্ধ বলে গেছেন, আমি বলছি বলেই যে তোমায় মানতে হবে এর কোনো কারণ নেই, তোমাকেও সেটা পরখ করে দেখতে হবে। এইটা আমরা পেয়েছি। ভারতবর্ষ যুক্তিবাদের দেশ। খুব বড় বড় আমাদের দেশে তর্কবিদরা জন্মেছেন, যুক্তিবাদীরা জন্মেছেন, এবং তাদের মূলত বহু বছর ধরেই তাদের চেষ্টা ছিল যে আমাদের একটা যুক্তি ভিত্তিক রাষ্ট্র সমাজ গঠন করা, বিজ্ঞান মানসিকতা নিয়ে সেই একটা রাষ্ট্র গঠন। এবং এখানে আমার সব থেকে ভালো জিনিস লাগছে হলো আজকের এই অনুষ্ঠানের এই সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে এই যে কাজ, এই কাজ যে মানুষের কাছে যে বার্তাটা পৌঁছে দেবে এমন এমন মানুষের কাছে, যে যারা এই চিন্তার সাথে একবার শুনলে, দুবার শুনলে আস্তে আস্তে কিন্তু তাদের চিন্তা বদলাতে থাকবে। কিছু মানুষ আছে তারা রেগে যাবেন, তারা গালাগালি দেবেন, কমেন্টে এসে অনেক কিছু আছে তারা লিখবেন, কিন্তু গ্রামের মধ্যে, শহরের প্রান্তিক জায়গায় এমন এমন মানুষ আছেন যাদের এই চিন্তাটা, তাদের চিন্তাটাকে বদলাতে সাহায্য করবে। তো এটা আপনাদের খুবই ভালো একটি উদ্যোগ। আমরা
আপনারা একটুখানি বলুন আমরা কিরম ভাবে এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাবো, আপনারা কিরম ভাবে আলোচনাটাকে শুনতে চান যদি আমায় বলেন, আমি সেইভাবে আস্তে আস্তে এগোতে থাকবো। আমি এই দেখুন, আমি এখানে কিছু স্ক্রিনের মধ্যে কিছু সামাজিক কুসংস্কার বা ব্যাধি বলতে পারেন, সেগুলোকে আমি আপলোড করেছি। যেমন জন্মভিত্তিক জাতিভেদ ও অস্পৃশ্যতা, কর্মের বদলে জন্মভিত্তিক পরিচয় এবং মন্দিরে প্রবেশে বাধা। এটা একটা সামাজিক কুসংস্কার। এ শুধু কুসংস্কার না, এটা একটা মহাব্যাধি বলতে পারেন। নারী ও ঋতুস্রাব সংক্রান্ত ছুঁতমার্গ, জৈবিক প্রক্রিয়াকে অপবিত্র মনে করে নারীকে পূজা থেকে বাধা দেওয়া। পশু বলি ও ঈশ্বরের নামে রক্তপাত, দেবদেবীকে সন্তুষ্ট করার নামে নিরীহ পশু হত্যা। ধর্মগুরু ও অন্ধবিশ্বাস, কর্মফলের বদলে তাবিজ, মাদুলি ও তন্ত্রমন্ত্রে নির্ভর। বিধবাদের প্রতি অমানবিক বিধিনিষেধ, বিধবাদের অশুভ মনে করে শুভ কাজে বাধা এবং কঠোর নিয়ম। গ্রহণ সংক্রান্ত অবৈজ্ঞানিক ধারণা, গ্রহণের সময় খাওয়া বা বাইরে বের হওয়া অবৈজ্ঞানিক একটা ভীতি। আরও প্রচুর তথ্য আছে, তো আমরা যদি এই বিষয়ের উপর একটু আলোকপাত করি এবং এ সম্পর্কে যদি আপনি আহ, আলোচনা করতে চান বা এগিয়ে যেতে পারেন, আপনি পয়েন্ট টু পয়েন্ট আচ্ছা, আলোচনা করতে পারেন। বাহ, যেখা- ভালো। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো স্পষ্টভাবে? হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার কথা পুরো ক্লিয়ার আসছে। আচ্ছা, আমি প্রথমটা দিয়ে একটুখানি শুরু করি, যে হ্যাঁ, করুন। আহ, জাতিভিত্তিক জন্মগতভাবে জাতপাত এবং যে অস্পৃশ্যতার কথা আপনি বলছেন, অস্পৃশ্যতা আসছে স্পর্শ থেকে, যাকে স্পর্শ করা যাবে না সেই অস্পৃশ্য। আমরা কিছু, এটা আমরা সবাই বাড়িতে পরিবারের মধ্যে খুব আস্তে আস্তে করে যদি দেখাই, পরিবার থেকে কি করে সমাজে, সমাজ থেকে বৃহত্তর মানুষের মধ্যে আস্তে আস্তে কি সুন্দরভাবে এগুলো ঢুকে গেছে। এই যে আমি একটু আগে কথাটা বললাম, ইকুয়ালিটি, ইকুয়ালিটি অর্থাৎ রাষ্ট্রের চোখে নাগরিকরা সবাই সমান। কিছু ক্ষেত্রে হয়তো কিছু বিশেষ সুবিধা কিছু নাগরিককে দেওয়া যায়, সেটা তার সেই অবস্থান, সামাজিক অবস্থান, আর্থিক অবস্থান, শিক্ষাগত এইসব অবস্থান দেখে দেওয়া যেতে পারে। কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে রাষ্ট্রের চোখে সব নাগরিকই সমান। নাগরিক বলতে আমি কিন্তু বারবার সিটিজেন শব্দটা ব্যবহার করতে চাই, কারণ আমরা কেউ প্রজা নই, আমরা কোনো কোনো রাজার দেশে আমরা কিন্তু বাস করছি না, আমরা একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক, সিটিজেন, সিটিজেন অফ রিপাবলিক অফ ইন্ডিয়া। একদমই তাই। যেমন দেখুন, ভারতীয় সংবিধান, যেখানে একজন নাগরিকের মৌলিক কর্তব্য হলো বৈজ্ঞানিক মানসিকতা, মানবতাবোধ এবং অনুসন্ধিৎসা ও সংস্কারে আগ্রহ বিকশিত করা। এখন হয়তো অনেকে আমাদের আলোচনা দেখে ভাবতে পারেন, হঠাৎ করে ধর্মীয় কুসংস্কার, এই বিষয়গুলো এনারা কোথায় পেলেন? তো আমরা যে একদম সংবিধান মেনে একজন ভারতীয় নাগরিক হিসাবে আমাদের যে মৌলিক কর্তব্য, আমরা ভারতীয় নাগরিকদের সামনে যে তুলে ধরতে চাইছি, এ বিষয়ে কিছু অন্ধভক্ত তারা মনে করেন যে আমরা তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছি। এ বিষয়ে আপনি কি বলবেন? না দেখুন, মনে কাউর আঘাত লাগতে পারে, আমরা তো কাউকে মনে আঘাত লাগাতে চাইছি না, আমরা কাউর মনে আঘাত একদমই দিতে চাই না। কাউর মনে আঘাত লাগুক এটা আমরা কোনোদিনও চাই না, কিন্তু আসলে আঘাত যার লাগছে, কেন আঘাত লাগছে এই জানাটা খুব প্রয়োজন। যদি দেখা যায় কোনো বিশেষ কারণে আঘাত লাগছে, সেটা আমরা বুঝতে পারি, আমরা চেষ্টা করি সেটাকে এড়িয়ে যাওয়ার বা সেটাকে অন্য, কিন্তু আমার যদি যুক্তি সঠিক হয় এবং সেটি যদি তার পক্ষে মেনে নেওয়া কষ্টকর হয়, তাহলে ওই যে আমি বললাম, আমি বলছি বলেই, স্বয়ং বুদ্ধ বলে গেছেন যে আমি বলছি বলেই তোমায় মেনে নিতে হবে না, সেটাকে তোমায় পরখ করতে হবে, যুক্তিতে সাজাতে হবে, যুক্তিতে মানাতে হবে, তারপর সেটা গ্রহণযোগ্যতা হবে। কেউ বললেই তো মেনে নিতে হবে না।
আমরা এটাই বলছি যে যুক্তিবাদের প্রথম অংশটাই হচ্ছে যে কেউ বললেই মেনে নিতে হবে না, সেটা যুক্তিগতভাবে যাতে মানুষ বুঝতে পারে, যিনি বোঝার চেষ্টা করছেন তাকেও সেটা বুঝতে হবে, যিনি বোঝাচ্ছেন তাকেও সেরম ভাবেই বোঝাতে হবে, এইটা। এবারে দেখুন, আমি খুব ভালো একটা ছোট উদাহরণ দিই। খেতে বসে কোনো কিছু ছুঁয়ে ফেললে সেটা এঁটো হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা। আপনি ডান হাত দিয়ে খাচ্ছেন, ডান হাত দিয়ে, ওই হাত দিয়ে যদি আপনি একটা কিছু ছুঁয়ে নেন তো বাড়ির লোকে বলে ওই এঁটো হয়ে গেছে, যে যেটা ছুঁয়েছেন সেটা আর ব্যবহার করা যাবে না, ধুয়ে ব্যবহার করতে হবে। আপনি ডান হাত দিয়ে খাচ্ছেন, বাঁ হাত দিয়ে যদি একটা গ্লাস ধরেন, একটা সময় মানা হতো গ্লাসটা এঁটো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা। এঁটো গ্লাস যদি এঁটো হয়ে যায় তাহলে সেটাকেও ধুতে হবে। এই এঁটো একটি জিনিস, অবশ্যই যদি নুন হলুদ কিছু লেগে যায় আমরা এখনকার দিনে মানি সেটা এঁটো হয়ে গেছে, কিন্তু বাঁ হাত দিয়ে ধরলে, গ্লাস ধরলে সেটাকে আমরা মানি না যে এঁটো হয়েছে। আপনি একটা জগ তুলে গ্লাসে জল ঢালতে পারেন, তাহলে বলকে জগটাকে কেউ ধুয়ে দেবে? কিন্তু না। এখনো, আগে তো ছিল যে আপনি জলটা ঢালতে পারবেন না, কাউকে এসে জলটা ঢেলে দিতে হবে, কারণ আপনি খেতে খেতে যদি অন্য হাত দিয়ে, যে হাত দিয়ে খাচ্ছেন তার বদলে অন্য হাত, আমি যদি ধরে নিই বেশিরভাগ ক্ষেত্রে ডান হাতই সবাই ব্যবহার করে, বাঁ হাত দিয়ে যদি জগ ধরে আপনি যদি জল ঢালেন, আপনি একা খেতে বসে আছেন বা পরিবারে সেই সময় আপনি একা, তাহলে কিন্তু সেই হিসাব অনুযায়ী যতবার আপনি জগটাকে ধরবেন ততবার আপনাকে জগ ধুতে হবে। মানে আজকে ধরলেন আজকে ধরবেন, সন্ধ্যায় ধরলে সন্ধ্যায় ধরবেন, সকালে ধরলেন সকালে ধরবেন। এই এটো জিনিসটাই আমাদের প্রথম দিকটা শেখাচ্ছে যে এই জিনিসটাকে আলাদা রাখতে হবে, এর এমন একটা কিছু হয়ে গেছে যেটাকে আমাদের মধ্যে আর 10 জনের মধ্যে থেকে আলাদা হয়ে গেছে। এই আদারনেস, এই যে টাচ, এই যে ছুঁচ্ছেন, ছুঁড়লেন এটো হয়ে গেল, এই ছোঁয়ার থেকে আমাদের মধ্যে স্পর্শ আসছে, স্পর্শ আসছে বলেই আমাদের একটা অস্পর্শ, যাকে স্পর্শ করা যায় না সেখান থেকে অস্পৃশ্যতা, আনটাচেবল একটা গোটা মানুষ, তাকেই ছোঁয়া যাবে না। মজা করে আচ্ছা। একটা ভেবে দেখুন, একদল মানুষ এরা যেন এটো হয়ে গেছে, এদের আর ছোঁয়া যাবে না। এই যে সমাজে এলো, একদল মানুষকে বানানো হলো, এদেরকে রাস্তা দিয়ে হাঁটতে দেওয়া যাবে না, এদেরকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না, মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না, এদের কুয়ো থেকে জল তুলতে পারবে না, কল থেকে জল নিতে পারবে না, স্কুলের কল ব্যবহার করতে পারবে না, অফিসে গেলে এদের জল চেয়ার টেবিল কিছুই এরা ব্যবহার করতে পারে না। এরকম এখনো প্রচুর জায়গায় আছে, আমরা মেঘওয়ালের গল্প জানি, স্কুলে জল খাওয়ার জন্য তাকে জীবন দিতে হয়েছে ছাত্র। হ্যাঁ, আর তো এই অস্পৃশ্যতা বিলোপ করার জন্য সংবিধানের একটি ধারা সেখানে স্পষ্টভাবে উল্লেখ করতে হয়েছে। 17 নম্বর ধারাতে উল্লেখ হচ্ছে অস্পৃশ্যতা বিলোপ করা হলো এবং যে কোনো প্রকারে এর ব্যবহার নিষিদ্ধ হলো। আজকে যদি একদম সংবিধান আমরা না পেতাম তাহলে হয়তো আমাদের একদম সমাজে এই আমি অস্পৃশ্য আমি আমি নিজেকে অস্পৃশ্য সমাজের একটি মানুষ, এই পরিবারের একটি ছেলে। এখন আর আমরা অস্পৃশ্য শব্দটা ব্যবহার করি না। আমাকে কেউ যদি বলে অস্পৃশ্য, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু একটা ক্রিমিনাল অ্যাক্ট হয়ে যাবে, ঠিক। ঠিক আছে? কিন্তু আমরা এই জিনিসটা আমরা বছরের পর বছর, মানে শতকের পর শতক, সহস্র সহস্র বছর ধরে এটা আমরা সহ্য করে এসেছি, আমরা সেই ইতিহাসটা জানি বলে আমরা এটাকে তুলতে পারি। এইবার দেখুন খুব সুন্দরভাবে এটাকেই যদি আজকের চোখে আপনি আনেন যে ছোঁয়া যাবে না থেকে, আমি একটা উদাহরণ দিই। দীক্ষা দেওয়া হয় বেশ কিছু জায়গায়, দীক্ষা দেওয়া হলে আমরা একটা ভালো জিনিস দেখি, হলো গুরুদেব মন্ত্র দেন, এবং মন্ত্র পাওয়ার পরে আমরা দেখতে পাই একটা অদ্ভুত নিয়ম চালু হয়ে যায়, যারা দীক্ষা নিয়েছেন তারা অন্য কেউ যে যারা দীক্ষা নেননি তাদের হাতে খাবার খেতে পারবেন না। মানে এটাও হয়তো এমন হতে পারে, পরিবারের একজনকে দীক্ষা দিতে গেলে সেই পরিবারের সবাই যাতে দীক্ষাটা নেয়, সবার পক্ষে দীক্ষা নেওয়া সম্ভব হয় না। এবারে আমরা দেখতে পাচ্ছি মা বাবা দীক্ষা নিয়েছে,
তারা ছেলে মেয়ে বৌমা জামাই এদের কারোর হাতের রান্না খান না। তাদের রান্নার বাসন আলাদা, রান্নাঘর আলাদা, এবং বিশেষ কিছু নিয়ম পালন করে সেই রান্নাঘরে রান্না করতে হবে। এবার তাদের যত বয়স বাড়বে তাদের পক্ষে সেটা মেনটেন করা সম্ভব নয়, সমস্যা হয়। আবার এটাও দেখেছি অল্প বয়সী সন্তান, সন্তানের স্ত্রী, মেয়ে কিংবা জামাই তারা দীক্ষা নিয়েছেন, বয়স্ক বাবা মারা দীক্ষা নেননি। এখন মেয়ে জামাই কিংবা ছেলে মেয়ে তারা বাবা মার হাতের রান্না খান না। স্যার, আপনাকে একটু থামিয়ে আমি বলবো, আমাদের সঙ্গে শ্রদ্ধেয় কীর্তন গায়ক ক্রান্তিবীর কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। বাবা, আপনাকে প্রণাম। আমাদের সঙ্গে আজকের স্টুডিওতে উপস্থিত আছেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল মহাশয়ের নাতি। তো তিনি এতক্ষণ আমাদের সঙ্গে আছেন এবং আলোচনা চালিয়ে যাচ্ছেন। তো আপনি আপনার মূল্যবান সময় আমার এই চ্যানেলে দিচ্ছেন এবং আপনি আপনার তথ্য আমাদের সামনে তুলে ধরুন, এবং আপনার জন্য অগণিত দর্শক তারা হাজির হয়ে রয়েছেন যে আপনি কখন আসবেন, অনেকে কমেন্টও করছেন। এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা শ্রোতা দর্শককে, যারা ভারত এবং ভারতের বাইরে বিভিন্ন দেশ থেকে এই প্রোগ্রাম দেখছেন বা শুনছেন, প্রত্যেককে নমস্কার। যে যে ভালোবাসার যোগ্য তাকে সেই ভালোবাসা, স্নেহ, আদর দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করছি। প্রথম থেকেই তোমরা কজনে যে আলোচনা করছো এ একেবারে অমূল্য, অপরিসীম, যার তুলনাও করা যায় না, তুলনাবিহীন, তুলনারও পারে। তারপর অভিজিৎ আজকের এসে এই অনুষ্ঠানকে সম্পূর্ণ ভরিয়ে দিয়েছে, অনুষ্ঠানের রূপরেখাও আরো মজবুত করে দিয়েছে। আমরা যে প্রোগ্রামটা করছিলাম হালকা হালকা করে মানুষের কাছে গিয়ে তাদের বোঝানোর, কিন্তু আজকের অভিজিৎ যে কয়েকটা কথা বলেছে অনেকটা মজবুত এবং ঠোস, সেইটা অনেকের কাছে বোঝার ক্ষমতা না হলেও একদল মানুষ আছে যারা মনে করতো বোধহয় শুধু আমরা, আর কেউ নেই। সচেতন মানুষ কি পৃথিবীতে নেই? তারা এইসব পরিভাষা বাবা, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, সম্ভবত মিউট হয়ে গেছে বা কিছু। আচ্ছা, যে কোনো কারণের জন্য হয়তো মিট হয়েছে। বাবা এলে আবার হয়তো শিক্ষার কথা কেন বলবো। প্রয়োজন? শিক্ষা আপনাকে প্রশ্ন করা শেখায়, আপনার অধিকার আদায় করা শিখিয়ে দেয়, আপনাকে বুঝিয়ে দেয় আপনার মাপদণ্ড মানদণ্ড কতটা। এর জন্য শিক্ষার প্রয়োজন। শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষাই যে শিক্ষা তা নয়। স্কুল কলেজের শিক্ষার সঙ্গে সঙ্গে বিশেষ করে প্রয়োজন জাগতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, ন্যায় নীতি দর্শনের শিক্ষা। শিক্ষা ছাড়া মানুষের ভিতরে প্রশ্ন আসতেই পারে না। এই যেমন রথ হয়ে গেল, আমরা অনেকেই রথের মেলাতে গেছি, আনন্দ করেছি। আমি ছোট্টবেলায় বাবার কাঁধে উঠে গেছিলাম, ও বাবাকে নিয়েও গেছি বড় হয়ে। আমাদের মেঠো রাস্তার রথ। কিন্তু যখন পড়াশুনোর পর্ব চালু হলো, আস্তে আস্তে জানতে পারলাম কোনটা কি, কোনটা ঠিক, কোনটা বেঠিক।
অনেকেই, কিছু মানুষ হয়তো এই প্রশ্নটা তাদের মাথায় আসে, অনেকের মাথায় এটা আসে না। যেমন আহ, রথকে দুভাগে ভাগ করা হয়, একটা সৌরথ আর একটা উল্টো রথ। তা সৌরথ মানে কি? রথ মাসির বাড়িতে যাবে, সেখানে কয়েকদিনের বিশ্রাম, আরাম এশ, খাওয়া দাওয়া। আর উল্টো রথ মানে কি? জগন্নাথ স্বস্থানে ফিরে আসবে। কিন্তু এখানে কোনো ব্যক্তি, কোনো বুদ্ধিজীবী, কোনো শিক্ষিত মানুষ যদি প্রশ্ন করে যে কোনো মানুষ যখন বাড়িতে ফিরে আসছে, তার স্বস্থানে ফিরে আসছে, সেটা উল্টো রথ কিভাবে হয়? উল্টো তো তখন হয় যখন বাড়ি থেকে বেরিয়ে কেউ অন্য কোথাও যাচ্ছে, সে উল্টো দিকে যাচ্ছে, তার লোকেশন ছাড়া অন্য দিকে সে চলে যাচ্ছে। তার মূল লোকেশনে ফিরে আসা তো শো হবে, উল্টো কিভাবে হয়? এটা একটা বড় মজাদার বিষয়। এখান থেকে যখন আপনি ভাবতে শুরু করবেন যে শো কি আর উল্টো কি, সত্যি সত্যি আজকের আমাদের কাছে ফিরে আসাটাকে মানুষ উল্টো বলে মনে করে। আপনার ঘরে ফেরা, আপনার ধর্মে ফেরা, আপনার আসল ভারতীয় সংস্কার সংস্কৃতিতে ফেরা, আপনার অরিজিনাল দাবিকে চাওয়া, এগুলো আজকের উল্টো হয়ে দাঁড়িয়েছে। এই দেখুন না, আজকে দিল্লির যন্তর মন্তরে হরতাল চলছে, সেখানে মানুষ দাবি করছে তাদের অধিকারের দাবি, তবুও সেই দাবি নিয়ে মানুষ আওয়াজ তুলছে যে এগুলো উল্টো। কেন উল্টো? না, নিজের অধিকারের দাবি চাওয়াটা ওটা উল্টো। যেমন করে জগন্নাথ মাসির বাড়ি থেকে বাড়ি ফিরে আসছে, ওটা উল্টো রথ, ওটা সঠিক বা সৌরথ নয়। আপনি যখন ভুল দিশায় যাচ্ছেন তখন সেটা সৌরথ। জগন্নাথ যখন তার বাড়ি ছেড়ে অন্যদিকে যাচ্ছে তখন সেটা সৌরথ। আর জগন্নাথ যখন অন্য দিক থেকে তার নিজের বাড়ির দিকে আসছে সেটা উল্টো। আমাকে অনেকে বলে যে আচ্ছা, আপনি যে এই আহ, আসরে দাঁড়িয়ে যেসব কথাগুলো বলেন, সত্যি কি আমাদের উপরে, আমাদের পূর্বজদের উপরে অত্যাচার হয়েছে? তাদের জন্য আজকের বলছি, একটা বই আপনারা পড়ে নেবেন, ট্রাইবেস অ্যান্ড কাস্ট, সেন্ট্রাল পারভেন্স অফ ইন্ডিয়ার সংকলন। এই বইখানা পড়বেন, পড়লে কি অদ্ভুত ভাবে প্রমাণ সহ যে জাতির উপরে একটা উচ্চবর্ণ দাবি করা একদল মানুষ, যারা সংখ্যায় অনেক কম, তাদের চতুরায়ের দড়ি দিয়ে বিশাল বড় একটা গোষ্ঠীর উপরে কত অত্যাচার চালাচ্ছে। আজকের মানুষ প্রতিবাদের ভাষা ভুলে গেছে। আজকের যারা দল দল করে দলীয় ভাষায় কথা বলে, তাদের কাছে বিচার নেই, বিচার খতম হয়ে গেছে। এই দেখুন না, অমরনাথ মন্দির, আপনি যখন অমরনাথ মন্দির দেখবেন, সেই অমরনাথ মন্দিরের সোনা গায়েব, মাতা বৈষ্ণোদেবী দরবার, সেখানে 20 টন চাঁদি, 20 টন রূপো, অরিজিনাল রূপো সরিয়ে নকল রূপো রাখা হলো। এগুলো যারা গবেষণা করছেন তারা বলছেন, নিউজ চ্যানেলওয়ালারা বলছেন, 550 টাকার সম্পত্তি গায়েব। বদ্রীনাথ, সেখানে টাকার ধরপাকড় শুরু হলো। যাদের যাদের ধরা হলো তারা বললো আমরা শুধু চুরি করিনি, আমাদের পিছনে আরো অনেক মানুষ আছে। अंबाजी मंदिर गुजरात,
ঘোটালা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কেদারনাথ ধামের সাধারণ মানুষদের যে ইনকাম, সেই সাধারণ মানুষের ইনকামের প্রণামীর টাকায় ভিআইপি ভিভিআইপিদের খরচা বহন করা হয়। আর তার বাজেটটা কত শুনলে আপনার বুদ্ধি আপনার কাছে আর থাকবে না। আমরা সেই দেশেই বাস করি যে দেশকে গঙ্গা মা বলা হয়, গঙ্গাকে মা বলা হয়। যে দেশে গঙ্গা পরিষ্কার করার নাম করে রাজনৈতিক বিভিন্ন দল ক্ষমতায় আসতে চায়, কিন্তু চমৎকার কোন জায়গায়, যখন সে দল ক্ষমতায় আসে তারপরে গঙ্গা যে মা, সে মা আর থাকে না। গঙ্গায় কেমিক্যাল, হাজারো রকমের কেমিক্যাল নোংরা গঙ্গা বহন করছে। গঙ্গা ভারতের দর্শন বহন করছে না, কৃষ্টি কালচার বহন করছে না, বহন করছে বিভিন্ন কলকারখানার ফেলে দেওয়া আবর্জনা। গঙ্গা ময়লা হয়ে গেছে। গো মাতার নামে ভোট চাওয়া হয়, গরু আমাদের মা, গরু আমাদের মা। একদল লোক লাফালাফিও করে, হ্যাঁ গরু আমাদের মা, কিন্তু সেই গরুকে রাষ্ট্রীয় গোমাতা দরজা দেওয়া হয় না। মুসলমানরাও দাবি করছে যে গরুকে রাষ্ট্রীয় গৌমাতা দরজা দেওয়া হোক, যারা খায়। কিন্তু গৌমাতার দরজা, রাষ্ট্রীয় গৌমাতার দরজা গরু পাচ্ছে না, গৌমাতা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ ভারতবর্ষ থেকে যে গরুর মাংসগুলো বাইরে সাপ্লাই হয়, এই কারখানার মালিক যখন আপনি সার্চ করবেন তখন বুঝতে পারবেন আসল খেলাটা চলছে কোন জায়গায়। আগ্রায় বর্তমানে ফ্রিজের ভিতরে ফ্রিজ লিকেজ হয়ে, যেটাকে ফ্রিজের উপরে ছোট্ট একটা ক্যাবিনেট থাকে, তাকে ডিপ ফ্রিজ বলা হয় আর কি, যে বড় ফ্রিজ গুলো হয়, সেই ঘরোয়া ফ্রিজের উপরে ফ্রিজ লিকেজ হয়ে লম্বা মতো একটা বরফ পড়েছে। সেখানে বরফানি বাবা বলে চালিয়ে দিচ্ছে চ্যানেলওয়ালারা। তারা জানে যে এটা জল জমে বরফ জমে হয়েছে, তারপরে চালাচ্ছে কেন? কারণ গোটা একটা বড় সিস্টেম। ওরা চাচ্ছে আপনি শিক্ষা থেকে বঞ্চিত থাকুন, আপনি প্রশ্ন করার থেকে দূরে থাকুন। আমি আপনাকে ভিক্ষে দেবো, আপনি ভিক্ষাটা নেবেন, শিক্ষাটা নেবেন না। বারবার বিভিন্ন এক্সাম পেপার লিকের নাম করে হাজার হাজার স্টুডেন্টকে বসিয়ে দেওয়া হচ্ছে, তাদের ফিউচারকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আর তারা তাদের হক যখন, দাবি যখন চাইতে যাচ্ছে, তখন তাদেরকে বলা হচ্ছে এরা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের বিরোধ কাজ করছে। আপনি যখন পড়বেন ট্রোজান যুদ্ধ 1200 ঈসা পূর্বের তুর্কি আর গ্রিকের একটা যুদ্ধ কথা, ট্রোজান যুদ্ধ। আপনি যখন মেলাবেন আমাদের দেশের মহাকাব্যের সঙ্গে, মহাভারতের সঙ্গে, সেই যুদ্ধের একাধিক জায়গায় আপনি মিল খুঁজে পাচ্ছেন। সেখানে যদি আপনি প্রশ্ন করেন তাহলে ট্রোজান যুদ্ধের কপি কি মহাভারত, নাকি মহাভারতের কপি ট্রোজান যুদ্ধ? আপনাকে প্রশ্ন করতে হবে। প্রথমে তো আপনাকে পড়তে হবে। যতক্ষণ আপনি না পড়বেন, না জানবেন, না বুঝবেন, ততক্ষণ আপনার ভিতরে প্রশ্ন করার ক্ষমতা আসবে না। আজকের এই চ্যানেলের অনার বেশ কিছু থাম্বনেল বানিয়ে রেখেছেন, বেশ কিছু থাম্বনেল বানিয়ে রেখেছেন।
অভিজিৎ জানতে চাইলো যে কোন বিষয়ের উপরে আমরা কথা বলবো, তো চ্যানেল ওনার সেই বিষয়গুলো দেখিয়ে দিলেন যে আমরা এই বিষয়ের উপরে কথা বলবো। কষ্ট লাগে কোন জায়গায় জানো? কষ্ট লাগে একদল মানুষ চাঁদের দিকে তাকিয়ে চাঁদের দিকে আঙুল করে এটাকে বলছে ওটা চাঁদ, পৃথিবীর একটা উপগ্রহ। যারা ভালো দেখতে পায় তারা তাকিয়ে বলছে না ওটা উপগ্রহ নয়, ওটা চাঁদ মামা। একদল মানুষ হাজার বছর আগের থেকে তারা বোঝাতে চাচ্ছে যে চাঁদের গায়ে কালো কালো দাগগুলো ওটা ছায়া। আর যারা এখান থেকে দেখেও দেখতে চাচ্ছে না তারা বলছে না ওটা চাঁদের কলঙ্ক, ওটা ছায়া না। এই যে বর্ষার রথযাত্রা, কোনটা সৌরথ আর কোনটা উল্টো রথ এখনো পর্যন্ত মানুষের দিমাগে ঢোকেনি, যে শো কাকে বলে আর কাকে উল্টো বলে। মানুষের কাছে শুধুমাত্র একটা অনুষ্ঠান দরকার যেখানে গিয়ে মানুষ ভিড় করতে পারবে। সেই অনুষ্ঠানটা কি এবং কেন, ওই অনুষ্ঠানটা আমাদের কি আমাদের নয় এটা জানার দরকার নেই। কোত্থেকে আসলো, কিভাবে আসলো এই আচার ও জেনে দরকার নেই। ভিড় হচ্ছে তো চলো ওখানে যাব, ঘুরবো, বেড়াবো, খাবো। আমরা আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি হারিয়ে ফেলেছি, ভুলে গেছি। আজকের যে খাদ্য খাবারের নাম করে যেভাবে চতুর্দিকে জীব হত্যা হচ্ছে, প্রাণী হত্যা হচ্ছে, শুধু চতুর্দিকে নয়, মন্দিরে মন্দিরে পশু বলি চলছে। আমি নাম করে বলে দিতে পারি, কলকাতা থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শুধু পশু বলি, পশু জীবজন্তুর মাংস তা নয়, মদ, দেবতার নাম করে মহাকাল উজ্জয়ন মন্দিরে আপনি যাবেন, দামি দামি হাজার হাজার লাখ লাখ টাকার মদের বোতল মহাকালকে চড়ানো হচ্ছে। তাহলে আমরা যে কথাগুলো বলছি, মানুষের কাছে আসছি, কেন বলছি, আমাদের বলার উদ্দেশ্য কি? আমাদের বলার উদ্দেশ্য আসুন আমরা সুন্দর একটা সমাজ তৈরি করি। আর আমার থেকে ভালো, আরো ভালো বলতে পারবে অভিজিৎ পশু বলি নিয়ে, ছাগ বলি নিয়ে। আমি অভিজিৎকে বলবো, অভিজিৎকে তো আমরা এইভাবে আর পাবো না। আজকে অভিজিৎ তার কিঞ্চিত নলেজ এই চ্যানেলের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করুক। পশু না বলির না, কথা, খুবই 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 মন্দিরের ভালো পশু কথা বলির কথা, সেটা বললেন। হওয়া উচিত। আমরা পশু বলি, আমরা গল্প শুনেছি, এগুলো আমরা গল্প শুনি, গল্প শুনে সেই গল্পটা আমাদের মনের মধ্যে দাগ কাটে। তো গল্প হচ্ছে, আমরা একসময় কালীঘাট অঞ্চলে থাকতাম ভাড়া বাড়িতে। মায়ের চাকরির স্থান খুব কাছে ছিল বলে ওই বাড়িটা অনেকদিন আমরা ভাড়া ছিলাম। কালীঘাট মন্দির থেকে বেশ খানিকটা দূরে, কালীঘাট ট্রাম ডিপোর ঠিক পেছন দিকে, দেশপ্রিয় পার্কের দিকে। তো বলা হতো, আমরা দেখতাম ওই ছাগল নিয়ে যাচ্ছে মন্দিরে, বলি হবে, বুঝলো, কালো ছাগল, পুরো কালো হতে হবে। তো ছাগলগুলো মা 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 করে চিল্লাচ্ছে, ছাগল ম্যামা করে ছেড়ে। তো আমাদের বলেছিল, দেখেছিস, যারা নিয়ে যাচ্ছে তারা মনে মনে মামা করে ডাকছে, আর ও কিন্তু গলা ফাটিয়ে, গলা খুলে মামা বলে ডাকছে। বলছে ও ফিরবে না। তাহলে ফিরবে না বলে, হ্যাঁ মানে ফিরবে শাল পাতায় মুড়ে, মানে মাংস হয়ে ফিরবে। সেও কিন্তু ডাকছে মামা বলে। তো অমরনাথের কথা বললে অমরনাথেও গেলাম। আমরা যারা মানে যারা ট্রেকিং, আমি একটা সময় ট্রেকিং করতাম, কয়েক বছর আগে অবধি করেছি। তো ট্রেকিং আমি শুরুই করতাম, আমরা হলো যেগুলো তীর্থস্থান ট্রেক করে যাওয়া যায় সেগুলো। তার কারণ হলো তখন আমরা স্টুডেন্ট ছিলাম, কি সবে চাকরিতে ঢুকেছি, অল্প পয়সা লাগে, থাকার জায়গা পাওয়া যায়, খাবার পাওয়া যায় রাস্তায়। কেদারনাথ,
অমরনাথ, এগুলো পঞ্চকেদার করা যায় খুবই অল্প পয়সায়। এখন যাই না, এখন নিশ্চয় অনেক পয়সা লাগে, তখনকার দিনে খুব অল্প পয়সায় করা যায়। সুন্দর পরিবেশ, গেলে মন এমনিতেই বদলে যাবে, এত হিমালয়ের অপূর্ব রূপ। কিন্তু দেখতাম সেই ঘোড়া, অমরনাথ হোক কেদারনাথ হোক, সে যাত্রী বয়ে নিয়ে যাচ্ছে। তো সে হয়তো একটা সিজনে প্রতিদিন সে একজন যাত্রীকে নিয়ে যাচ্ছে, পরের দিন যাত্রীকে নিয়ে ফেরত আসছে, তার পুণ্য হচ্ছে না। এবং সে যদি যেতে না পারে, যত সে আস্তে হাঁটবে তত বেশি সে মার খাবে। তারপর সে যদি হাঁটতে না পারে ছেড়ে দেবে, যদি অসুস্থ হয়ে যায় ঠেলে খাদে ফেলে দেবে, কারণ ওখানে চিকিৎসা করানোর জায়গা নেই, কারোর খাবার নেই, ওই খাবারটাও ঘোড়ালাকে কিনে খাওয়াতে হবে, কারণ ওই পাহাড়ে জায়গা নেই। ঘোড়া চড়াতে গেলে সে ঘোড়া সাওয়ারি পাবে না, যাত্রী পাবে না। তো আমার যদি পুণ্য হয়, তাহলে ঘোড়াটা খাদে পড়ে আছে কেন, মরে বিনা চিকিৎসায় কেন রাস্তার ধারে পড়ে আছে? এইগুলোকেও ভাবতে হবে। পরিবেশের সাথে প্রচন্ড ভাবে এগুলো জড়িয়ে আছে। সব থেকে বড় জিনিস হলো মানসিক শান্তি। সাম্য যদি না আসে, মানসিক শান্তি আসবে না। সবসময় পরিবার থেকে সাম্য শুরু হবে, পরিবারের মেয়েদের থেকে দিয়ে শুরু হবে, কন্যাদের, মাদের, বাড়ির বউদের, দিদিদের, এদের থেকে সাম্য শুরু হবে। সেই সাম্য পরিবারে এই মায়েরা নিয়ে যাবে, বোনেরা নিয়ে যাবে, মেয়েরা নিয়ে যাবে। আমাদের মধ্যে খুব একটা ভালো কথা আছে, যদি বাড়ির মায়েরা শিক্ষিত হয়, সে বাড়ির ছেলেরা মেয়েরা অবশ্যই শিক্ষিত হবে। এইটা আমরা খুব ভালো করে দেখেছি এটা, এবং এটা সত্যি। মা শিক্ষিত, মা শিক্ষিত বলতে আমি কিন্তু ডিগ্রি কথা বলছি না, ডিপ্লোমার কথা বলছি না, সচেতন, সমাজ সম্বন্ধে সচেতন, শিক্ষার সম্বন্ধে সচেতন, আমি এই কথা বলছি, তাহলে কিন্তু এটা হবেই। এবং এখানেও একটা, আমরা অস্পৃশ্যতা নিয়ে কথা বলতে গিয়ে ওখানেও আমি বলছিলাম, এই যে প্রসাদ শুরু হচ্ছে, অন্যের প্রসাদ খাবো না, অন্যের হাতে খাবো না, এটা গিয়ে পৌঁছচ্ছে স্কুলে, তখন আমরা দেখতে পাচ্ছি আমার বাচ্চা মিড ডে মিল খাবে না। কেন? কোন জাতের মানুষ মিড ডে মিল রান্না করছে তার উপর নির্ভর করছে সে তার বাচ্চা খাবে কি খাবে না। তাহলে এই যে স্পর্শ অস্পর্শ, এটা কোথায় গিয়ে পৌঁছে গেল? আমাদের এই পশ্চিমবঙ্গে মিড ডে মিল নিয়ে একসময় পঙ্ক্তি ভোজন করতে হয়েছে। আমরা যারা জানি যে সরকারি স্কুলে দুপুরবেলা খেতে পাওয়া যায়, কিন্তু সেখানেও এসে যাচ্ছে যে কে রান্না করছে, এটা আমরা দেখেছি। এমনকি যদি দেখা যায় সে শিডিউল কাস্ট কমিউনিটির যদি সে রাঁধুনি হয়, তাকে তখন বসিয়ে দেওয়া হয়েছে, অন্য কাউকে রাখা হয়েছে। কিন্তু এত খাটনির কাজ সবাই করবে না, এটাও একটা সমস্যা। তো মায়েরা শিক্ষা যদি পায়, মায়েরা যদি সচেতনতা পায়, তাহলে এটা হবে না। আর এইখানেই আসছে দ্বিতীয় যে আপনারা পয়েন্টটা দেখাচ্ছিলেন, যে এই যে মানুষকে ছোঁয়া যাবে না, এইখানে আমি দেখতে পাচ্ছি এই নারী এবং ঋতুস্রাব সংক্রান্ত, যে এই সময় এই সেই কথা, আবার সেই স্পর্শ অস্পর্শ অস্পৃশ্যতা এই সময় ধাওয়া যাবে না। এই সময় আমার বাড়ির মায়েদের, বোনেদের, মেয়েদের অস্পৃশ্য করে রাখা হচ্ছে। অথচ যারা আমরা যদি খুব সচেতন ভাবে দেখি, এটি একটি বাস্তব প্রক্রিয়া। ঋতুস্রাব সবার মহিলাদের হয়, একটি বয়সের মধ্যে হয়, এবং আমরা জানি আমরা যে কজন মানুষ বেঁচে আছে এই পৃথিবীতে, তারা প্রত্যেকে বেঁচে আছি, বা এই পৃথিবীতে আমরা এসে হাজির হয়েছি তার কারণ আমাদের মায়েদের ঋতুস্রাব হতো। এতটাই প্রসেসটা বায়োলজিক্যাল যে ঋতুস্রাব, সন্তানের জন্ম, এগুলো সব ইন্টারলিঙ্ক। সেই সময় আমি কোনো মাকে দূরে সরিয়ে রাখছি। এখানে আরো একটা ভালো জিনিস আমি যদি আপনাকে বলি, তাহলে দেখবেন আমাদের সময় এখন আর চট করে দেখতে পাওয়া যায় না, পাহাড়ের দিকে কিছু জায়গা এখনো আছে, আমরা সেটা নিয়ে পড়াশোনা করেছি। সেটা হলো আঁতুর ঘর। আঁতুর ঘর বানাও নব জাতক এবং তার মাকে,
একটি দমবন্ধ জায়গায় আলো বাতাস খেলে না, অন্ধকার, স্যাঁতস্যাঁতে পরিবেশ, কোনো কোনো সময় সেটা গোয়াল ঘরের কোণে, সেইখানে রেখে দেওয়া হতো। না, কি না, এই সময় অসহ্য পালন করা হবে, আতুর ঘরে থাকবে। সেই সময় মায়ের যত্ন কেউ নেবে না, কেউ যাবে না, কেউ ছোবে না, সেখানে সে এবং তার সন্তান। এবং এমনও হয়েছে মা জল আনতে গেছে, সেখানে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে, তার কারণ হয়েছে তার ব্লিডিং হয়েছে অত্যাধিক, তিনি হিমোগ্লোবিন লেভেল কমে গেছে, কেউ টেরও পায়নি, সে যেখানে জল আনতে গেছে সেখানেই পড়ে আছে অজ্ঞান হয়ে। এদিকে বাচ্চা তো সে না খেয়ে সে আরো দুর্বল হয়ে যাচ্ছে, এটা একটা ভয়ঙ্কর জিনিস। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে যত আমরা শহরের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই এই চিন্তাগুলোকে নিয়ে আমার মা বেশ কিছু জায়গায় বলা আছে যে সবার আগে পুজো করতে হলে নিজের মা বাবার পুজো করো, আমাদেরকে বলা হয়েছে। আমরা মা বাবার মধ্যে বলি ভগবান খোঁজার চেষ্টা করি, সঠিক। অনেক জায়গায় অনেকে ভাগ্যবান সেরকম মা বাবা তারা পেয়েছেন, যে বলে না আমার আমার জগৎ, আমার এই যত গ্রহ নক্ষত্র সব আমার বাবা মা, এরকম যারা অজিতবাবু, আমি দেখেছি তারা পেয়েছে অসাধারণ। স্যার আমি আচ্ছা, আমরা আর একটা জিনিস দেখছিলাম, হ্যাঁ এইটা একটু বলো আমায়। আমি আপনাকে যে বিষয়ে বলতে চাইছি, আপনি যেহেতু মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের পরিবারের একজন সদস্য, আচ্ছা, তো হ্যাঁ। আমরা যখন ফেসবুকে কিংবা ইউটিউবে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ সম্পর্কে, তফসিলি সমাজ সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করি, তখন বিভিন্ন দিক দিয়ে মহাপ্রাণ যোগেন মণ্ডলকে অপমান করার চেষ্টা করা হয়, গালিগালাজ তো করাই হয়। হুম তো হুম তিনি সত্যি সত্যি কি এমন কিছু ভুল করেছিলেন যার প্রাপ্য তিনি এখন সোশ্যাল মিডিয়াতে পেয়ে থাকেন? আমি না না, আপনার কাছে যে স্ক্রিনটা তুলে ধরেছি, হুম হুম আপনার হুম আলোচনায় প্রবেশ করতে আরো ভালো সুবিধা হবে। গ্রন্থের নাম অবহেলিত ও বিস্মৃত নায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। হুম এখানে লেখা হচ্ছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি গর্ব করে বলছেন, কংগ্রেস পার্টিশন ইন্ডিয়া অ্যান্ড আই পার্টিশন পাকিস্তান। তাহলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি আমাদের এই বাংলাকে, অর্থাৎ বাংলা যখন পাকিস্তানে যাচ্ছে, তো সেই পাকিস্তানকে তিনি ভাগ করছেন একটা পূর্ববঙ্গ আর একটা পশ্চিমবঙ্গ। তাহলে আমরা দেখি যে মহাপ্রাণ যোগেন মণ্ডলকে বাংলা ভাগের জন্য দায়ী করা হয়, আর এই যে সমস্ত উদ্বাস্তু মানুষগুলো, তারা বলতে পারেন তাদের ঘর বাড়ি ছাড়া হয়েছিলেন, সম্পত্তি হারা হয়েছিলেন, তারা জীবনের তাগিদে হয়তো পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসেছিলেন। তো এই যে বিভিন্ন বিষয়গুলো যদি আপনি একটু ক্লিয়ার করে বলেন, তাহলে আমার মনে হয় সমাজে একটা ভালো মেসেজ যাবে মহাপ্রাণ যোগেন মণ্ডল সম্পর্কে। না, আচ্ছা, না ভালো মেসেজ যাবে। আচ্ছা, এটা এই বইটা কার লেখা তোমরা যদি আমায় একটুখানি পরে জানিয়ে দাও। প্রথমে একটা কথা বলি, আমি একটা জিনিস ওই যে শুরুতেই বললাম যে বর্তমান যদি জিওগ্রাফিক্যাল লোকেশন আমি বাংলাদেশ ধরি। বইটা লেখক হচ্ছেন কমল মুখার্জি। আচ্ছা, তো বইয়ের নাম হচ্ছে, আপনার ওই হেডলাইনেই রয়েছে যে অবহেলিত ও বিস্মৃত নায়ক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই বইটা দেখো, আপনি অবহেলিত, ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ বিজেপির যে ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, আচ্ছা সেখানে এই বইটা আপলোড করে রাখা আছে। আচ্ছা আচ্ছা, ওদের বিজেপির লাইব্রেরি আছে, ন্যাশনাল হ্যাঁ, লেভেলেও খুব ভালো লাইব্রেরি কালেকশন আছে। যারা পড়তে চান, ঠিক। রাইটিং লিটারেচার যারা পড়তে চান, তারা সেখানে গিয়ে এগুলো পেতে পারেন, আমি দেখেছি। এবারে হলো অবহেলিত মানুষ তো আমরা, শ্যামাপ্রসাদকে মুখোপাধ্যায়কে কখনো অবহেলিত মানুষ বলা যাবে না। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, হ্যাঁ, না চ্যান্সেলর ছিলেন। তো একটা জিনিস মনে রাখতে হবে, আমি সবার আগেই বলে রাখি, শ্যামাপ্রসাদ বলুন, নেহরু বলুন, গান্ধী বলুন, আম্বেদকর বলুন, যোগেন্দ্রনাথ বলুন,
সবাই রাজনীতি করতে নেমেছিলেন। তো রাজনীতিতে নামলেই এক, বিরোধিতা আপনি করবেন, দুই, আপনারও বিরোধিতা হবে। তো রাজনীতির ভাষা আমরা দেখেছি, কিন্তু আমরা কখনো দেখিনি সেই রাজনীতিতে শব্দের অপব্যবহার করা হচ্ছে, কাউকে গালাগালি বা অসম্মান, যেটা আমরা এখন দেখতে পাই বর্তমান রাজনীতিতে এসে গেছে। শ্যামাপ্রসাদ বলুন, গান্ধীজি বলুন, নেহরু বলুন, আম্বেদকর, যোগেন্দ্রনাথ, যারাই করেছেন, কেউ দেশের ভালো চেয়েছেন, কেউ দশের ভালো চেয়েছেন, কেউ সমাজের ভালো চেয়েছেন, নিশ্চয়ই ভালো চেয়েছেন, কিন্তু কিভাবে চেয়েছেন এইটা সবার রাস্তা আলাদা। আমরা যেমন দেখলাম, বাবা সাহেবের কথাই আমি যদি শুরু করি, যে আমাদের প্রিয়াম্বল শুরু হচ্ছে, সেখানে আমরা পাচ্ছি ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, লিবার্টি। এই যে ইকুয়ালিটি, এইটা নিয়ে লড়াই করা শুরু করেছেন বাবা সাহেব। পলিটিক্যাল ফ্র্যাটার্নিটি, এটা যদি আমরা বাংলায় দেখি, যে বহুজনবাদের কথা আমরা বলা হয়, বহুজনবাদ অর্থাৎ আমরা বুদ্ধ থেকে যেটা পাচ্ছি, বহুজন হিতায় বহুজন সুখায়, বহুজনের হিত হবে, বহুজন সুখে থাকবে। এইটা যদি রাজনৈতিক ভাবে দেখি, তাহলে বাংলার প্রেক্ষাপটে অবশ্যই আমরা দেখতে পাবো রাইট উইং হিন্দুস, সেন্টারিস্ট হিন্দুস, রাইট উইং মুসলিম, সেন্টারিস্ট মুসলিম, এবং আমাদের তখনকার দিনে আমরা পিছিয়ে পড়া শিডিউল্ড কাস্ট, তখন ট্রাইবস আসেনি, সবাই শিডিউল্ড কাস্ট ছিলাম আমরা। ওবিসি ন্যারেটিভ তখন আলাদাভাবে ক্যাটাগরাইজেশন হয়নি, কিন্তু ওবিসির সম্বন্ধে, মানে এখন যারা ওবিসি, তাদের সচেতনতা, সেই রাজনীতি কিন্তু তখনও ছিল। যোগেন মন্ডল যেখান থেকে উঠে এসে, অর্থাৎ তিনি যে প্রেক্ষাপট, তার যে বাসভূমি মোস্তারকান্দি এবং গোপালগঞ্জ, গৌরনদী থানা, মোস্তারকান্দিতে তার জন্ম, এবং তার রাজনৈতিক জীবনের মানে তার একদম যে মাটি, সেটা হলো গোপালগঞ্জ। সেইখানে তিনি দেখেছেন তার আশেপাশে, তিনি কৃষক পরিবারের যেহেতু জন্ম, তার আশেপাশে আমাদের সমাজের নমশূদ্র, বিশেষ করে সমাজের কৃষক, এবং তার পাশে মুসলমান কৃষক, দুজনের একই সমস্যা, জমির সমস্যা, পুঁজির সমস্যা, সেচের সমস্যা, সারের সমস্যা, বীজের সমস্যা, একই সমস্যা, এবং দুজনেই প্রান্তিক। এই প্রান্তিক মানুষদের নিয়ে যিনি রাজনীতিটা করেছিলেন, এই প্রান্তিক অর্থাৎ আমরা শিডিউল কাস্ট যদি তখনকার দিনে ধরা হয়, হিন্দুর একদম শেষ প্রান্তিক মানুষজন, তখন অস্পৃশ্যতা রয়েছে, যোগেন বাবুকে অস্পৃশ্য বলা হয়েছে, এবং সেই মুসলমান সমাজে এরা কিন্তু এই লখনৌ, আগ্রা, এই সব জায়গার খুব মানে বনেদি পরিবার নয়, তারা মুসল সমাজের প্রান্তিক মানুষ, সেই কৃষক, সেই জেলে যারা মাছ ধরে, মাঝি, জন খাটে, দৈনিক মজদুরি করে, শ্রম দেয়, সেই মানুষদের নিয়ে রাজনীতি শুরু করেছিলেন। সেখান থেকে একটা সুবিধা ছিল হরিচাঁদ ঠাকুরের আন্দোলন, ধর্মীয় আন্দোলন, এবং গুরুচাঁদ ঠাকুরের সামাজিক আন্দোলন এবং শিক্ষা আন্দোলন। সেই ঠিক তারপরেই আমরা দেখছি রাজনীতি, এবং রাজনীতিতে তিনি যে রাস্তাটা বেছে নিচ্ছেন সেটা হলো আম্বেদকরের, এবং আম্বেদকরকে বেছে নেওয়ার মধ্যে সব থেকে বড় কারণ হলো সেই বহুজন চিন্তা। বাবা সাহেব কিন্তু নিজের কমিউনিটি না, বৃহত্তর সমাজ এবং তারপরে ভারত, তার কথা ভাবছেন, সেইটা করেন। এই যে আম্বেদকরকে তখন সবাই আটকাতে চাইতেন, সবাই, এবং তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যেতে দেওয়া হবে না কিছুতেই, সেইটা তিনি আটকে দিলেন। যোগেন মন্ডল সেই যে ইচ্ছাটা ছিল কংগ্রেসে, সেটাকে আটকে দিলেন। বাবা সাহেব গেলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তার কারণ হলো তিনি 6টা ভোট জোগাড় করে বাবা সাহেবকে এনে এই কলকাতার বুকে বাবা সাহেব ইলেকশনে জিতলেন, এবং অদ্ভুতভাবে মহাপ্রাণ যে ক্যাম্পেনিং করলেন, তাতে বাবা সাহেব কিন্তু নিজে আসারই সময় পায়নি। অর্থাৎ বাবা সাহেব যে এসে এখানে 10 জনকে বলবেন যে আমাকে ভোট দিন, এটা প্রয়োজনীয় পড়েনি। যোগেন মন্ডল তিনি বলেছেন, আপনি আপনার কর্তব্য, আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকুন,
আমরা জিতিয়ে পাঠাবো। এবারে বলা হয় এই জিতিয়ে পাঠানোর পেছনে এই যে ক্ষোভ, এর একটা কারণ হলো বরিশাল, যশোর, খুলনা এসব নাকি দিয়ে দেওয়া হলো। তো যখন দেশ ভাগের কথা এসছে, তার বিরোধিতা করেছিলেন মহাপ্রাণ। মহাপ্রাণ কেন বিরোধিতা করেছিলেন? তিনি বলেছিলেন, এই যে আপনি একটু আগেই দেখালেন, এই শ্যামাপ্রসাদ মুখার্জি, হ্যাঁ, এই এরা তো অবহেলিত না, আমরা অবহেলিত। এদের কাছে একটা সুবিধা হলো, এদের পুঁজি আছে, ব্যবসা আছে, চাকরি আছে, এরা সহজেই নিজেরা নিজের পূর্ববঙ্গের ভূমি ছেড়ে পশ্চিমবঙ্গে এসে তারা বাস করতে পারবে সহজেই। তাদের পক্ষে অসুবিধা হবে, কিন্তু তার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু যে কৃষক, যে জেলে মাছ ধরে, আমাদের বেশিরভাগ লোক, এবং প্রান্তিক পুঁজি নেই, কোনো আত্মীয় নেই, এইখানেই সেই ভদ্রলোক যেটার কালচারের আমরা চিরকাল বাইরে, তাদের এই সমস্যাটা চিরকাল হয়েছে। এটা যোগেন মন্ডল নিজের চোখে দেখেছেন। তার কারণ হলে তিনি কলকাতায় পড়তে এসে দেখেছেন যে পূর্ববঙ্গ থেকে কলকাতায় পড়তে আসা একটা কৃষক পরিবারের ছেলের কি দুর্দশা হতে পারে। থাকার জায়গা পাবেন না, বাড়িতে এমন কেউ নেই যে মাসে মাসে টাকা পাঠাবে। কলকাতা তখনকার দিনে মানে লন্ডনে থাকা আর কলকাতায় থাকা গ্রামের লোকের কাছে একই। কলকাতার লোক যদি লন্ডনে গিয়ে থাকে, তার যেরকম চিন্তা ভাবনা, সে গ্রামে কৃষকের ছেলে কলকাতায় এলে সেও একই অবস্থা। তার কাছে লন্ডনও যা, কলকাতাও তাই। সেই ক্ষেত্রে বলেছিল যে আমার মানুষ মারা যাবেন ওখানে, ওখানে গিয়ে কি কি করে বাঁচবেন। হলেও তাই, দেশ ভাগ হলো। তারা তো প্রথমে এলেন না, কারণ যোগেনবাবু বলেছিলেন আমরা গেলে আমরা কৃষি জমি, আমাদের এই নদী ক্ষেত এই ছেড়ে আমরা যেতে পারবো না। তিনি নিজে থেকে গেলেন যাতে এই মানুষগুলোর পাশে থাকা যায়। কিন্তু পরে দ্বন্দ্ব হলো, এবং দ্বন্দ্ব হওয়ার পরে বিশাল রাইট হলো, এবং তারপর তিনি চলে আসতে হলেন। এইবারে হলো, এই দেশ ভাগ কে চেয়েছিল? দেশ ভাগ জিন্নাও দাবি করেছিলেন। অনেকে বলা হয় তিনি দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়ার মতো একটা অবস্থা থেকে তিনি দেশ ভাগ চেয়েছিলেন। কংগ্রেসও দেশ ভাগ চায়নি, তারপর কংগ্রেসও দেশ ভাগ মেনে নিচ্ছে। আসলে ইংরেজরা চেয়েছিল দেশটা ভাগ হোক, তাদের খুব যাওয়ার তাড়া ছিল, সমস্যার সমাধান করার তাদের ইচ্ছে ছিল না। এইবারে আমাদেরকে চিরকাল বলা হয়েছিল ক্ষমতার লোভে যোগেন মন্ডল দেশ ভাগ করেছে। যোগেন মন্ডল আর আমি শ্যামাপ্রসাদ মুখার্জির একটা জায়গায় খুব মিল, শিডিউল কাস্ট ফেডারেশন অর্থাৎ যোগেন মন্ডলের দলের একটা সিট, শ্যামাপ্রসাদ মুখার্জি তারও সেই একই অবস্থা, একটাই সিট। তো এদের কাউরই ক্ষমতা ছিল না দেশ ভাগ করার অথবা দেশ ভাগকে আটকে দেওয়া। কারণ দেশ ভাগের আগে যে সব কমিশন বসেছিল, সেখানে না আম্বেদকরকে ডাকা হয়েছিল, না যোগেন মন্ডলকে ডাকা হয়েছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকেও ডাকা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে তিনি যখন দাবিটা করেছিলেন, সেই দাবিটা খুব সূক্ষ্মভাবে কংগ্রেসের, হ্যাঁ এটা একটা খুব সুন্দর লেখা কংগ্রেসের, এইটা যদি আপনারা পোস্ট করেন আপনাদের ফেসবুকে অনেক মানুষ পড়তে পারবেন, খুবই ভালো লেখা। এই যে দেশ ভাগ হলো, এবারে বলা হলো এটা হিন্দু মুসলমানদের ভেতরে দেশটা ভাগ হলো। আচ্ছা বলুন, 47 সালে ভারত স্বাধীন হলো, সুদূর দক্ষিণে এক মালয়ালি মুসলমান বসে আছে। এখন সে কি করবে? সে পাকিস্তানে যাবে উর্দু ভাষী, না বাংলা ভাষী বাংলাদেশে যাবে, মানে পূর্ব পাকিস্তান তখনকার দিনে, এখনকার দিনে বাংলাদেশ। বাংলাদেশ বলা মানে কিন্তু আপনারা ধরে নেবেন আমি পূর্ববঙ্গের কথা বলছি তখনকার দিনে। সে কোথায় যাবে? ধরুন এক তামিল মুসলমান রয়েছেন, তারও কি তাহলে দেশ ভাগ হয়ে গেল, তাকেও দেশ ছেড়ে চলে যেতে হবে? আসলে না, দেশ ভাগ হয়েছিল, এইটা যেমন বলা হয়, আসলে ভাগ হয়েছিল পাঞ্জাব, আসাম এবং বাংলা। বাংলা ভাগের পেছনে একটা রাজনীতি ছিল। সেইটা রাজনীতিটা যদি বোঝা যায় তাহলে বুঝবেন, প্রথম যে 1905 সালে আমাদের রাজ্যটা ভাগ হয়েছিল, হ্যাঁ, তখন বেঙ্গল মানে অসাধারণ একটা বিশাল একখানা রাজ্য। বেঙ্গল ভাগ যখন হলো 1905-এ, সব কলকাতা এবং
আজকে যেটা পশ্চিমবঙ্গ, এখানে মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দিলেন। মুসলমান হিন্দু এক আরেকজনের হাতে রাখি বাঁধাচ্ছে, না বঙ্গভঙ্গ রদ করতেই হবে। এবং ইংরেজদের মাথা খারাপ হয়ে গেল, বিপ্লব চালু হয়ে গেল। 1911 সালে ইংরেজ সেটাকে রদ করে দিলেন, অর্থাৎ বঙ্গভঙ্গ স্থগিত করলেন। তার বদলে যেটা করলেন, রাজধানী কলকাতা থেকে চলে গেল দিল্লি। ভালো করে খেয়াল করে দেখুন, আমরা সবাই বলি না যে মাস্টার স্ট্রোক, সেই সময় রাজধানী সরিয়ে নেওয়ার জন্য কলকাতা অথবা পশ্চিমবঙ্গে অথবা বৃহত্তর বাংলায় কেউ কিন্তু আন্দোলন করেনি এইটাকে রদ করার জন্য। রাজধানী অভিজিৎবাবু, চলে গেল, দুই বাংলা এক হয়ে গেল। সেই মানুষই 47, অর্থাৎ মাত্র আহ কত 42 বছর, সেই মানুষ দাবি করলো না হিন্দু মুসলমান একসাথে থাকতে পারবে না, দেশ ভাগ করবে। তার কারণ এই দুটোর মধ্যে একটাই তফাৎ হয়েছে, নাগরিক হয়ে গেছে প্রজা। প্রজা নাগরিক কখন হয় তার একটা কারণ থাকতে হবে, তারা ভোট দিতে জানে। আমার ভোটাধিকার কেড়ে নিলেই আমি প্রজা হয়ে যাব, রাজার প্রয়োজন নেই, যেটা এখন খুব সূক্ষ্মভাবে অনেক জায়গায় হচ্ছে, আমরা সেটা দেখছি। এই যে এবারে ইলেকশন শুরু হলো, নাগরিক ভোট দেওয়া শুরু করলেন, দেখা গেল তিনটে সরকার তৈরি হয়েছিল, অ্যাকচুয়ালি চারটে। তিনজন তার প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখনকার দিনে মুখ্যমন্ত্রী হতেন না, হতেন প্রধানমন্ত্রী। ফজলুল হক, আহ সুরাবর্দী সাহেব হয়েছিলেন এবং খাজা নাজিমউদ্দিন। প্রথমে হক সাহেব হয়েছিলেন, তারপর খাজা নাজিমউদ্দিন হয়েছিলেন এবং সবশেষে সুরাবর্দী সাহেব হয়েছিলেন। সেখানে কলকাতার বুকে শাসন করছে যিনি প্রাইম মিনিস্টার, অর্থাৎ এখনকার চিফ মিনিস্টার, তিনি মুসলমান। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্যামা বাবুর যে জগতের মানুষজন, তাদের কোথাও জায়গা নেই। একমাত্র দেশ ভাগ না করলে আজীবন আমাদের দেখতে হবে যেখানে মুসলমানরা জনসংখ্যায় তারা বেশি, তারা সংখ্যা গুরু, তাই তাদের সরকার তৈরি হবে। এবং শুধু তাই নয়, যে কেন্দ্র দিল্লিতে চলে গেল রাজধানী, সেই রাজধানীতে সব থেকে বেশি এমপি পাঠাবে হলো এই বাংলা। এবং রাজনীতিটা তখন বাংলার চোখ দিয়ে করতে হবে, এখন যেমন হিন্দি বেল্টের চোখ দিয়ে রাজনীতিটা করতে হয়। সেই রাজনীতির রেস থাকবে বাংলায় এতগুলো এমপি, সেটাও এক বিপদ। আরো বিপদ হলো সেই এমপিদের একটা আবার গুরু সংখ্যা, অর্থাৎ সংখ্যাগুরু হবে আবার মুসলমান। এই মুসলমান কারা? ওই সেই যোগেন মন্ডলের সেই পাশের প্রান্তিক কৃষক এবং কলকাতা ঢাকার কিছু শিক্ষিত মুসলমান রাজনীতিবিদ। এই যে কৃষক, এখন প্রান্তিক কৃষক এখন যদি সরকার বানায়, তাহলে সমাজে কিন্তু একটা ভয়ঙ্কর পরিবর্তন আসবে। সেই রাজনীতিটা, যেটা যোগেনবাবু বলেছিলেন যে বহুজনের রাজনীতি, সেই সম্ভাবনাটা ভয়ঙ্কর। তার জন্য দাবি করা হয়েছিল, শ্যামাপ্রসাদ উনি করেছিলেন যে বাংলা ভাগ করা হোক, এবং বলেছিলেন ভারত ভাগ না হলেও বাংলাকে ভাগ করতে হবে। কিন্তু আসলে এটা কংগ্রেসেরও এই ইচ্ছাই ছিল, শ্যামাবাবু কংগ্রেসেরও অংশ ছিলেন, নেহেরু খুবই ভালোবাসতেন তাকে, তাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বানিয়েছিলেন দেশ স্বাধীন হওয়ার পরে, তিনি মন্ত্রী হয়েছিলেন। তো অভিজিৎবাবু, হ্যাঁ, এই আমি দাবিটা উনি আমি করেছিলেন। বলুন। আমি যে তথ্যটা এখন স্ক্রিনে দেখাচ্ছি, শ্যামাপ্রসাদ ভিন্ন মত, এখানে হ্যাঁ, হয়তো ছোট ছোট লেখা, অনেকে দর্শকরা দেখতে নাও না, এটা পেতে আমার পারেন। পর আপনি বলুন, হ্যাঁ, দর্শকদের জন্য তো একটুখানি বলুন। তো সেখানে আমি জাস্ট দু তিনটে লাইন আপনাদের জন্য তুলে ধরছি, তাতে আপনার আলোচনাটা আরো চালিয়ে যেতে সুবিধা হবে। এটা বের হয় 31 আগস্ট 2000 সালে, বৃহস্পতিবার, আনন্দবাজার পত্রিকাতে। তো এখানে বলা হচ্ছে 1952 সালে নদিয়ার চাকদহতে এক হুম জনসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ভাষণ দিচ্ছেন এবং তিনি সেখানে বলছেন
বাংলা ভাগের জন্য মানুষের, বিশেষ করে উদ্বাস্তুদের এত কষ্ট হবে, এ যদি আগে বুঝতে পারতাম তাহলে বাংলা ভাগ চাইতাম না। এখন মনে হচ্ছে যোগেনবাবুরা বাংলা ভাগের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন তা সঠিক ছিল। হ্যাঁ, এইখানে ভাষাটা লক্ষ্য করুন। হ্যাঁ, ভাষাটা লক্ষ্য করুন। এই যে আমি বলছি না যে রাজনীতিতে বিরোধিতা আছে, কিন্তু অসম্মানের কোনো জায়গা নেই। তো এটা একটা খুব ভালো জিনিস হলো, যখন বার্মায় জাপানিজ আর্মিরা আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আমরা আজকে ইতিহাস পড়ে খুব ভাল লাগে জাপানিজদের সাথে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নেতাজি আমাদের সুভাষচন্দ্র বোস, তিনি মানে যাকে বলে দিল্লি কে ওর তার যাত্রা, দিল্লি কি ওর যাত্রা অথবা দিল্লির গন্তব্যের প্রতি তার যাত্রা করছেন। এবং আমরা জানি তো তিনি মণিপুর অব্দি এসেছিলেন। ইম্ফলে খুব ভালো যুদ্ধ হয়েছিল, যেখানে ভারতীয় সেনা সে ইংরেজের তরফেই লড়ুক আর নেতাজি সুভাষচন্দ্রর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির তরফেই লড়ুক, তারা দুদিকেই প্রচন্ড বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। মাথায় রাখবেন, জাপানিজ আর্মি যত বার্মার দিকে এগিয়েছিলেন, বার্মা থেকে কিন্তু বহু বাঙালি, বিশেষ করে আমরা যদি আজকে ভদ্রলোক কালচার, সেই যাদেরকে বলা হয় ভদ্রলোক, সেই শ্রেণীর মানুষগুলো তারা কিন্তু সেখান থেকে পায়ে হেঁটে, তার কারণ হলো ইংরেজরা চাইছিলেন না যে বার্মা খালি হয়ে যাক প্রথমে, কারণ এদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল প্রশাসনিক কাজ করানোর জন্য। তো তারা স্টিমার বন্ধ করে দিয়েছিলেন, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিলেন। তো এরা পায়ে হেঁটে হেঁটে তারা কিন্তু পূর্ববঙ্গ, আসাম এইসব অঞ্চলে আসেন, মেঘালয়। তো এই অভিজ্ঞতাটা তাদের ছিল। তারা আবার চাননি, তারা ভেবেছিলেন যে আমাদের পূর্ববঙ্গ মানে বাংলা যদি অখণ্ড থাকে অথবা ভারতের বাইরে একটি বৃহৎ স্বাধীন বাংলা রাষ্ট্র তৈরি হয়, যেটার একটা সম্ভাবনা আমাদের শরৎবাবু বলেছিলেন, কিরণ শঙ্কর রায় বলেছিলেন, যিনি খুব কংগ্রেসের বিশাল বড় নেতা, এবং তিনিও থেকে গেছিলেন, পাকিস্তান অ্যাসেম্বলি জয়েন করেছিলেন, পরে তিনিও চলে আসেন। ভূপেন দত্ত ছিলেন খুব বড় রাজনীতিবিদ, তিনিও থেকে যান। অনেকেই থেকে গেছিলেন, একা যোগেন মন্ডল থেকে গেছে এটা নয়, কিন্তু যোগেন মন্ডলের থেকে যাওয়া আর তাদের থেকে যাওয়া মধ্যে তফাৎ ছিল। ঠিক আছে, যোগেন মন্ডল চলে আসতে পারেন খুব সহজেই, কিন্তু তিনি নিজের কেন বাসভূমি, তার নিজের বিধানসভা কেন্দ্র তাকে ছেড়ে তিনি কেন আসবেন? তো তিনি থেকে যান তাদের জন্য। দ্বিতীয়বার সেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়, আর একটা মজার জিনিস দেখুন, মন্বন্তর হয়েছিল 42-এ, রাস্তায় রাস্তায় লোক মরে পড়ে আছে কলকাতায়, এটাও দেখেছে। কিন্তু আমরা এখনকার দিনে বেশি বলি ক্যালকাটা, ওই ডাইরেক্ট অ্যাকশন ডে, ক্যালকাটা রাইটস যেটা হয়েছিল, এই সব মেলানোর পর আপনি যখন উদ্বাস্তু যখন আসা শুরু হলো, এরা তো প্রথমে আসেনি পাঞ্জাবের মতো বেঙ্গল পার্টিশন ওয়ান্স অ্যান্ড কমপ্লিট হয়নি, অর্থাৎ একইবারে পার্টিশন এবং সম্পূর্ণ পার্টিশন। আমাদের এখানে হয়েছে খুব ধীরে ধীরে, এবং বাংলার পার্টিশন আজকেও হচ্ছে। লাস্ট যে বর্ডার সেটেলমেন্ট হয়েছে, আপনারা যদি দেখেন বাংলাদেশ এবং ভারতের যে চুক্তি, ওটা 2015 সালে ছিটমহল বিনিময়। তখনও নাগরিকদের অপশন দেওয়া হয়েছে যে তারা ছিটমহল বিনিময়ের সাথে ফাইনাল সেটেলমেন্ট হলে তারা নিজেদের দেশ বেছে নিতে পারবে। ছিটমহলে থেকে গেলে সেই ছিটমহল যে দেশে যাচ্ছে সেই দেশের নাগরিক হবে। যদি পছন্দ না হয় তারা নিজেদের দেশও বদলাতে পারে। অনেকে দেশ বদলেছে, অনেকে বদলায়নি। অনেকে বাসভূমি বদলেছেন, অনেকে বদলাননি। দুটোর মধ্যে দেখবেন অদ্ভুত একটা মিল আছে, তফাৎও আছে। এইবারে এই যে আস্তে আস্তে রিফিউজি আসা শুরু হলো, কলকাতার লোকের সেই মন্বন্তরের দৃশ্য আবার চোখে আসছে। এই যে প্রান্তিক কৃষক, তার কাছে কিন্তু কোনোদিনও পয়সা ছিল না, সে ফসল ফলাতো, ফসল বেচতো, ফসল বেচে তার সংসার চলতো, পরের যেটুকু পুঁজিটা থাকতো সেটা আবার কৃষিতে লাগতো। মাছ ধরারও একই জিনিস। তো এই যে আসলো,
এদের না আছে খাবার, না আছে গায়ে কাপড়, না আছে থাকার জায়গা, অর্থাৎ তিনটে জিনিস নেই। বস্ত্র নেই, মাথায় ছাদ নেই, পেটে ভাত নেই। এই লোকগুলোকে দেখতে ঠিক 42-এর মন্বন্তরের মতো, এবং এত ভয়াবহতা, মানে রায়টের জিনিস আলাদা, রায়ট হচ্ছে না, মানুষ আসছে, কিন্তু দেখে মনে হচ্ছে এর থেকে মানে আমরা এখনো অনেকে মানে শুনে অবাক হয়ে যায়, লোকে বলছে এর থেকে রায়টে মরে যাওয়া ভালো ছিল। একটা জীবন্ত মানুষকে কোনখানে নিয়ে গেলে সে এটা বলতে পারে, তার কারণ হলো এদের এই অবস্থা। এগুলো আপনারা বহু সাহিত্য আছে, এবং তখন আমরা যেটা দেখতে পারি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা হেডলাইন দেখতে পারি, শ্যামাপ্রসাদ বারবার তিনি বিবৃতি দিচ্ছেন, এবং বোঝা যাচ্ছে তার বিবৃতিগুলো খুব আস্তে 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 সেটা পজিটিভ থেকে এবারে তিনি এই ধরনের কথাবার্তায় যাচ্ছেন। আমি নেগেটিভ কথাবার্তা বলবো না, সেটা হলো উনি যতটা পার্টিশনের পক্ষে পজিটিভ ছিলেন, সেই পজিটিভিটিটা কমতে শুরু করলো, এবং তিনি রোজের যে দৈন্য দশা সেটা তিনি দেখতে শুরু করলেন। তিনি প্রথমেই শুরু করলেন এই বলে যে পার্টিশন যদি হয়ে থাকে তাহলে এদের আহ, উদ্বাস্তুদের থাকার জন্য ব্যবস্থার জমিটাও পূর্ব পাকিস্তান থেকে ব্যবস্থা করতে হবে। সেটা তো হয় না, পার্টিশন হয়ে গেছে, রিফিউজি এখন আসবে। যোগেনবাবু এটাই জানতেন। যোগেনবাবু আমরা বলি মুখ থেকে বেরিয়ে গেল, আমাকে মানা করা হয়েছে, অনেকেই বলেছেন যে যোগেন মন্ডল কোনদিন বাবু হতে পারেননি, হওয়ার চেষ্টাও করেননি। তো যোগেন মন্ডল এটাই বলেছিলেন যে পার্টিশন হলে আমার সমাজের মানুষের উপর কিন্তু আকাশ ভেঙে পড়বে আর পায়ের তলা থেকে মাটি চলে যাবে। এটাই হলো তার কারণ। হলো ভারত সরকার কোনোদিনও বলেননি যে পার্টিশন হলে আহ, নাগরিক বিনিময় হবে, ঠিক আছে, পাকিস্তানও বলেনি। যারা গেছেন গেছেন, যাদের যাননি যাননি, কিন্তু এলে বিনিময় হয়নি। কিন্তু তারা যদি চলে আসে, রাষ্ট্রের তখন পুনর্বাসন দিতে হবে। যতদিন আসেনি ততদিন অন্য দেশের নাগরিক, এসে গেলে তো এখন তোমার দায়। তখন দেখা যাচ্ছে এই পুনর্বাসন পশ্চিমবঙ্গ এবং ভারত সরকার বলল পশ্চিমবঙ্গে স্থান নেই, এরা জায়গা পাবে না, এদের বাইরে পাঠাও। তো অর্থাৎ পার্টিশন শুরু হওয়ার আগে যারা বলেছিল যে তোমাদের কোনো চিন্তা নেই, কিছু হলে তোমরা আসবে, পশ্চিমবঙ্গে আসবে, এখানে তোমাদের থাকার জায়গা হবে, আমরা আছি, হিন্দুদের রাজ্যে তোমরা খুব সুখে থাকবে। কিন্তু সত্যিকারের দেখা গেল যখন এলো, সেই 42-এর মন্বন্তরের মতো সেই চেহারা গুলো দেখা যাচ্ছে কলকাতা শহরে, তখন বলা হচ্ছে এদের শহর থেকে দূরে সরাও, এই জিনিস দেখা যাচ্ছে না। এবং মাথায় রাখবেন 70-এর দশক অব্দি কলকাতা কিন্তু একটি খুব সুন্দর শহর ছিল। পুরোনো দিনের ভিডিও দেখলে দেখবেন চকচকে রাস্তা, ফাঁকা রাস্তা, চওড়া ফুটপাত, মোটর গাড়ি চলছে, ঘোড়া চলছে, লোকজন হাঁটছে খুব। সেইখানেই মন্বন্তরের মানুষগুলো যেন একটা অন্যরকম শহরটাকে করে দিচ্ছে। 70 অব্দি খুবই সুন্দর ছিল, যদিও আমার ভাগ্য হয়নি 70 অব্দি কলকাতা দেখা, আমার 70-এর শেষের জন্ম। অভিজিৎ বাবু, তো আপনি হ্যাঁ, খুব সুন্দর তথ্য দিলেন মহাপ্রাণ যোগেন মন্ডল সম্পর্কে। আমরা আমাদের লাইভটি আর দীর্ঘায়িত করব না। আমরা আচ্ছা, আহ, হ্যাঁ, আমরা শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুরের থেকে কিছু তথ্য আর একটু শুনবো, বা যারা দর্শকরা অপেক্ষা করছেন তাদেরকে তিনি বলবেন, বলে আজকের লাইভটি আমরা সমাপ্ত করার চেষ্টা করব। আচ্ছা, বাবা, বাহ, হ্যাঁ, একজন কমেন্ট বক্সে বারবার কমেন্ট করছি, মতুয়াদের সঙ্গে যোগেনবাবুর সম্পর্কটা কি। আর দ্বিতীয় প্রশ্ন তার, যে কৈলাসে এখনো পর্যন্ত কেউ উঠতে পারেনি কেন, পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা উল্টো দিশায় বইছে কেন। আমি বলবো একটু পড়াশুনো করো, আর যদি মোবাইল চালাও তো মোবাইলে দুরকম ভিডিও পাওয়া যায়, দুরকম ইনফরমেশনও পাওয়া যায়, কোনটা ঠিকটাও পাওয়া যায় আবার বেঠিকটাও পাওয়া যায়। যে ইনফরমেশন এতদিন দেখে আসছো, একটু উল্টো ইনফরমেশন খোঁজার চেষ্টা করো, তাহলে এই প্রশ্নগুলো আমাদের আর করা লাগবে না, তোমরা নিজেরাই পেয়ে যাবে। যাই হোক, যেটা দিয়ে প্রথম আমি শুরু করেছিলাম, যে রথের শো কোনটা আর উল্টো কোনটা,
বাড়ি ফেরার নাম শরৎ, নাকি বাড়ি ফেরার নাম উল্টো রথ? আর বাড়ির থেকে বাইরে যাওয়া সেটা শো, না সেটা উল্টো? প্রশ্নটা খুব সহজ, কিন্তু বিশাল একটা জটিল আকার ধারণ করে। এই জটিলতার ভিতর থেকে আজকে দুরকম প্রসঙ্গ আমরা পেলাম। একদিকে পুরাকালীন ভারতবর্ষের রাজনৈতিক রূপরেখা, যেটা আমরা অভিজিতের কাছ থেকে পেলাম। সে এক মহান বংশের বংশধর, ঐতিহাসিক পুরুষের বংশধর। আর আমরা জানতে পারলাম ঠিক আর বেঠিক। আমরা আমাদের চ্যানেলের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, কাউকে কুৎসা নিন্দে করা নয়, কোনো মতবাদ, কোনো জাতি ধর্মকে পিছিয়ে রেখে আমরাই এগিয়ে যাব, এমনটাই আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য প্রত্যেকটা মানুষকে সঠিক গন্তব্যে, সঠিক রাস্তায়, সঠিক অনুসন্ধানে অনুধাবিত করা। আপনারা সঙ্গে থাকুন, আমাদেরকে সঙ্গে রাখুন, এবং আমরা একসঙ্গে এগিয়ে চলব সত্যের পথে। আমরা জানব আমরা যে কাজ দীর্ঘদিন ধরে করে আসছি, ধর্মের নামে ধর্মের নোংরামো, কলুষতা, ধর্মীয় ভাবধারায় মানুষকে অপমান করা, ছোট করা, নিন্দাসূচক কথা বলা, এগুলো যাতে না হয়, সাধারণ মানুষ সুষ্ঠুভাবে সুস্থ জীবনযাপন করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এগোবো। আমরা আগামীতে আবার আসব, আগামী রবিবার রাত্রি 8টা থেকে 9টা, 1 ঘন্টা পর্যন্ত। আজকের অভিজিৎকে ছাড়তে আমাদের প্রাণ চাচ্ছে না, তবুও সময় ঘড়ির কাঁটা বলছে ছাড়া লাগবে। আমরা অভিজিৎকে নিয়ে আবার একটা শো করার চেষ্টা করব। সেখানে আমাদের বক্তব্য নয়, আমরা শুধু প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, আর অভিজিৎ বলতে থাকবে, আমাদের প্রশ্নের উজাড় করে উত্তর দিতে থাকবে। আজকের আমাদের দূর দূরান্তের এদেশ এবং ভিন্ন দেশের যত শ্রোতারা আছে, সবাইকে প্রণাম নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা বিশ্রাম দিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইয়ের মঙ্গল হোক। বাবা, আপনিও ভালো থাকবেন। অভিজিৎ বাবু, আবার আপনার হ্যাঁ, সঙ্গে দেখা হবে। আচ্ছা, এখন কি আমরা অফ হয়ে গেলাম, অফলাইন হয়ে গেলাম তো? না, আমরা এখনো অফলাইন হইনি, আমরা লাইভে আছি, তবে আমরা অফলাইন হয়ে যাব। আপনার যদি কিছু বলা থাকে সংক্ষেপে বলতে পারেন। আচ্ছা, তো আমি জাস্ট লাস্ট যে কথাটা বলবো, যে দেখতে দেখতে আমরা একটা জায়গায় পৌঁছালাম যেখানে আমরা দেখতে পাচ্ছি বাবা সাহেব বলেছিলেন অ্যানাইলেশন অফ কাস্ট, অর্থাৎ জাতি ব্যবস্থার বিলুপ্তি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একই শব্দ ব্যবহার করছেন, অ্যানাইলেশন অফ পার্টিশন। তিনি বলছেন পার্টিশন একটি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এবং এক্ষুনি পার্টিশন এর জন্য যত যত দুরবস্থা তৈরি হয়েছে সেটা মাথায় রেখে এই পার্টিশনকে পিছিয়ে দিতে হবে অথবা মুছে দিতে হবে। কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র তখন অলরেডি গঠন হয়ে গেছে। আবেগের জায়গায় রাজনীতি হয়, কিন্তু রাষ্ট্র হয় না। তো কিন্তু আমরা এটা দেখেছি, এই হেডলাইনও তৈরি হয়েছিল এইটা। তো সেইখানে যখন তিনি বলেন যে আমি আর পার্টিশন চাই না, ঠিক সেই সময়ের বিবৃতি, যেটা তোমরা পেপারে যেটা চাকদার দেখালে 52 সালে, এবং যোগেন মন্ডল আর এইখানে এসে অনেকে বলে পালিয়ে এসছেন, কিন্তু আসলে তো সে তার আসার এখানে আর একটা কারণ হলো রিফিউজি। অর্থাৎ ওপাশেও আমার মানুষ কষ্টে, এপাশেও আমার মানুষ কষ্টে, যোগেন মন্ডলের মানুষ দুপাশেরই কষ্টে। এবং বাবা সাহেব তাকে একটি কথা বলেছিলেন, তুমি তোমার মানুষের কাছে থাকবে, যে কারণে তিনি সবকিছু করতেন বাবা সাহেবের পারমিশন নিতে, যে আমার এখন কি করোনা, আমার তো দেশ ভাগ হয়ে যাচ্ছে, আমি তাহলে কি করবো। বলছিলেন তুমি তোমার মানুষের জন্য থেকে যাবে। তো আমরা এটাও দেখতে পাই, শিডিউল কাস্ট ফেডারেশন তখন যে ছিলেন, তারা যোগেন মন্ডল রিজাইন করার আগেই বলে দিয়েছিলেন, বিবৃতি দিয়েছিলেন, যে তিনি যদি মনে করেন যে তিনি তার মন্ত্রিত্বের থেকে তিনি দায়িত্ব পালন করতে পাচ্ছেন না এবং বাধা পাচ্ছেন, তিনি যেন মন্ত্রিত্ব থেকে রেজিগনেশন দেন।
সেটাই তিনি করেছিলেন। এবং আমরা যেটা ভাবি যে ভারতে চলে এসছেন, আসলে না। মাথায় রাখবেন এই মানুষগুলো আজকেও কিন্তু ওপারে থাক আর এপারে থাক, তারা কিন্তু বাংলাতেই আছে, অর্থাৎ বাঙালি, তিনি বাংলাতেই আছেন, সেটা ওপারে অথবা এই পারে। এই যে বাঙালি আর এই বাংলা, এই যে ভাবনা, এটা কিন্তু সত্যি এখনো আমাদের এটা নিয়ে আরো পড়াশোনার জায়গা আছে। আজকে আপনাদেরকে খুবই আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। হ্যাঁ, এটি খুবই সুন্দর ডায়াগ্রাম করে দেখানো। আসলে নমস্কার, একজন সবাই ভালো থাকবেন। কমেন্ট করছেন ওই হ্যাঁ, পুরীর হ্যাঁ, 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 হ্যাঁ। যে টাকা কেন উল্টো দিকে বল? মন্দিরের পতাকা উল্টো দিকে কেন ঘোরে, তো আচ্ছা, সেই বিষয়টা আমি একটা ইমেজের মাধ্যমে জাস্ট তুলে ধরলাম। তো আশা করি এখান থেকে জ্ঞান সঞ্চয় করে তারা মানে যারা তাকে বারবার প্রশ্নের সম্মুখীন করছে, এই ছবিটি দেখালে তাদের যদি একটু সায়েন্স সম্পর্কে জ্ঞান থাকে তাহলে তারা তাদের উত্তর পেয়ে যাবে। এইটার আবার একটা খুব সুন্দর একটা উদাহরণ হলো, আগেকার দিনে যে পালতোলা জাহাজ আসতো, ইউরোপ থেকে হোক কি মিডল ইস্ট থেকে ভারতবর্ষে আসতো, আপনারা ধরুন ইংরেজদের কাঠের জাহাজ, পালতোলা জাহাজ। তো পালতোলা জাহাজে পালটা তোলা আছে, হাওয়া দিচ্ছে, হাওয়ায় পালগুলো সামনের দিকে, জাহাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবারে ওই মাস্তুল যে আছে, পাল যেটাকে ধরে রেখেছে যে মাস্তুল, মাস্তুলের মাথায় পতাকা আছে। এখন হাওয়া দিচ্ছে পেছন থেকে, পাল সামনের দিকে ফুলে আছে, জাহাজ এগাচ্ছে, তাহলে উপরের পতাকা কি সামনের দিকে উঠবে, নাকি জাহাজ সামনে যাচ্ছে হাওয়ার ধাক্কায় সেই পতাকা কি পেছন দিকে উঠবে? এই একই এক্স্যাক্টলি, মানে জিনিস, এটাই একই এটাই প্রশ্ন। এবং এটা বিজ্ঞানের প্রশ্ন, এটাও বিজ্ঞানের প্রশ্ন। মুশকিল হলো এর মধ্যে একটা মন্দির ঢুকিয়ে দিলেই প্রশ্নটা অন্যরকম হয়ে যায়। খুব ভালো ভালো থাকবেন, এটা লাগলো। খুবই, হ্যাঁ, 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 খুবই খুব ভালো, ভালো আমারও লাগলো। ভালো লাগলো। আমার ইচ্ছা হলো যদি কোনোদিন আবার কোনো আপনার অনুষ্ঠানে আপনাদের সাথে থাকতে পারি, অবশ্যই সুযোগ অবশ্যই, পেলে অবশ্যই। ভালো লাগবে। আপনার এই টা চালিয়ে যান, খুবই ভালো এই অনুষ্ঠানটি। নমস্কার। ওকে, ওকে। নমস্কার, নমস্কার, নমস্কার। তো দর্শক, আজকের লাইভটি আমরা এখানেই শেষ করব। আমরা অনেক অজানা তথ্য জানতে পারলাম ক্রান্তিবীর কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের থেকে, এবং মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, তার নাতি, তার পরিবারের একজন সদস্য, যিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমরা তার সঙ্গে যুক্ত হতে পেরেছি। আমাদের মনে হতো যে আমরা কি শুধু গ্রন্থ পড়ে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল সম্পর্কে তথ্য দেব মানুষের কাছে, না, তার পরিবারের মানুষের থেকে কিছু তথ্য জেনে আপনাদের সামনে সম্মুখীন হব। তো যাই হোক, সেই সুযোগ আমাদের হাতে হয়েছে এবং আমরা সেই সুযোগকে হাতছাড়া করিনি। আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে প্রস্তুত করতে। তো আর বেশি কিছু না বলে আজকে লাইভটি আমি এখানে শেষ করার চেষ্টা করব। আগামী দিনে, আগামী রবিবার আবার আমরা লাইভে আসছি। আপনারা চেষ্টা করবেন আমাদের সঙ্গে যুক্ত হতে। জয় সত্য সনাতন ধর্ম, কলঙ্ক মুক্ত সনাতন আমরা পুনরায় প্রতিষ্ঠা করব, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা।